অন্তিকরা বেশ চিন্তায় পড়ে যায়। হঠাৎ নিমাই কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জেনে ওরা সবাই মিলিয়ে খোঁজাখুঁজিও চালায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এতক্ষণে সবার মনে একটাই কথা চলছে, যে ভৌতিক ঘটনা ওরা সবাই চাক্ষুষ করল সেই ভূতই নিমাই কাকার ক্ষতি করেনি তো। রাত্রেবেলায় নিমাই কাকা ওদের খেতে দিয়েছে, তারপর সে নিজের ঘরের দিকেই গেছে। অন্তিক ইতি সেটা নিজের চোখেই দেখেছে। তাছাড়া নিমাই কাকা কোথাও যাবে সেটা তো জানায়নি, এত রাতে যাবেই বা কোথায়। এইসব চিন্তা গ্রাস করছিল ওদের সবাইকে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে ওরা। অন্যদিকে আজকে রাতে হওয়া ঘটনার ফলে সবাই বেশ ভয় পেয়ে আছে। শেষমেশ শুভ বলে উঠল, আজকে রাতে আর কিছু করার দরকার নেই, স্বস্তিকার রেস্ট দরকার। আমরা সবাই ওপরে একটু গিয়ে রেস্ট নিই, বুঝলি? সকালে উঠে দেখা যাবে কি করা যায়। কথাটা শুনে ইতি বলল, কিন্তু তাহলে নিমাই কাকার কি হবে সেটা কি করে জানবো? শুভ বলল, হ্যাঁ জানি, আমারও চিন্তা হচ্ছে, কিন্তু আমরা পুরো বাড়ি খুঁজে দেখলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। এত রাতে আমাদের কারোর বা কি বা করার আছে বলতো? ইতি অবস্থা বুঝতে পারছে। একটা জলজ্যান্ত মানুষকে এভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কিছুতেই সে মেনে নিতে পারছে না। নিরুপায় হয়ে এদিক ওদিক তাকাতে থাকে ইতি। তারপর সে অন্তিকের দিকে ঘুরে বলে, এই ঘটনা বহুদূর গড়িয়ে গেছে। আমার মনে হয় তোর একবার কাকু কাকিমাকে জানানো উচিত। তাছাড়া আমাদের পুলিশের কাছেও যাওয়া উচিত, বুঝলি? অন্তিক কিছু উত্তর দিচ্ছে না দেখে অন্তিকের কাছে গিয়ে তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, শুনছিস? অন্তিক এবার নীরবতা ভেঙে বলল, দেখ, আমার মনে হয় না বাবা মাকে এখন কিছু জানানো উচিত হবে। আমরা এখনো জানি না নিমাই কাকার সত্যি কিছু হয়েছে কিনা। এমনও হতে পারে যে ভৌতিক ঘটনা দেখে ভয় পেয়ে পালিয়েছে। কাল সকাল হওয়ার আগে আমাদের কারোরই কিছু করার নেই। কিন্তু এই বলে অন্তিক থেমে গেল। ইতি এবার বিরক্ত হয়ে বলল, কিন্তু কিন্তু কি কি বল? অন্তিক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু আমার মনে হয় এই সবের পিছনে একটা কারণ আছে, কিছু একটা যেটা আমরা জানি না, যা বুঝতে পারছি না। এই কথাটা শুনে বর্ষা বলল, তুই ভুল ভাবছিস অন্তিক, বাড়িটা হন্টেড, এটা ছাড়া আর কিছু বোঝার নেই। এই কারণে তো ঠাকুরদা এখান থেকে চলে গেছে, এই কারণে এতদিন বাড়িতে আর কেউ আসেনি, আর এই কারণেই কাকু কাকিমা তোকে আসতে দিতে চাইছিল না। অন্তিক কিছুতেই এই কথায় একমত হতে পারল না। সে মাথা নেড়ে বলল, দেখ, হন্টেড বলে দেওয়াটা সহজ, কিন্তু কেন হন্টেড? কেন? নিশ্চয়ই তার পিছনে কোনো একটা কারণ আছে। বর্ষা আবার বলে উঠল, হয়তো, কিন্তু সে কারণ জানতে আমাদের নিজেদের প্রাণের সংশয় কেন ঘটাবো বলতো? বলতে পারিস? আগের দিন আমার সাথে যা হলো, আজকে স্বস্তিকা, এইভাবে চলতে থাকলে আমাদের সত্যি কিছু একটা হয়ে যেতে পারে অন্তিক। আমার মনে হয় আমাদের কালকে এখান থেকে চলে যাওয়া উচিত। অন্তিক এটা শুনে কিছু বলতে গেল, কিন্তু তার বলার আগেই বর্ষা আবার বলে উঠল, আমাদের উচিত হবে না এখানে থাকা। আমরা সবাই কালকেই চলে যাচ্ছি এখান থেকে। শহরে গিয়ে কাকুকে সবটা খুলে বলবি, তারপর কাকু যা করবেন। অন্তিক এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে বসে থাকলো। বর্ষা সেটা দেখে অন্তিককে বলল, কি হলো? তুই শুনছিস আমি কি বলছি? অন্তিক মেঝের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, তোদের যদি মনে হয় তোরা শহরে যাবি, তাহলে চলে যা। এর শেষ না দেখে আমি এখান থেকে যাব না। কথাটা শুনে বর্ষা কাতরভাবে বলল, এরকম পাগলামি করিস না অন্তিক, তুই। তবে তার কথা শেষ হওয়ার আগেই ইতি ইশারা করে বর্ষাকে চুপ করতে বলল। বর্ষাও সেটা দেখে চুপ করে গেল। তারপর ইতি বলল, এখন এসব করার কোনো মানে হয় না। আমাদের কারোর মাথায় ঠিক নেই, আমরা কেউ ঠিক স্পষ্টভাবে ভাবতে পারছি না। আজকে রাতটা পেরোক, কালকে সকালে দেখা যাবে। এটা বলে সে ওপরের দিকে যেতে যাবে, ঠিক এমন সময় অন্তিক বলে উঠল, দেখা কিছু নেই ইতি, আমি ঠিক করে নিয়েছি, আমি কোথাও যাচ্ছি না। ইতির এবার বেশ রাগ হলো। সে বলল, এতটা জেদ দেখাস না অন্তিক। তুই দেখলি আজকে স্বস্তিকার সাথে কি হলো? হ্যাঁ? অন্তিক ইতির কথা মাঝপথে কেটে বলল, তাই বলছি, তোরা ফেরত যা, আমি এখানেই থাকবো। এই কথাটা শুনে বর্ষা রেগে বলল, বেশ, তাহলে তাই যাব, তুই থাক এখানে।
আমরা চললাম। এটা বলেই সে ওপরের ঘরের দিকে চলে গেল। বর্ষার সাথে বাকিরাও গেল। নিচে থাকলো শুধু ইতি। সে বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকলো অন্তিকের দিকে। তারপর তার পাশে গিয়ে বসল। অন্তিকের কাঁধে হাত রেখে সে বলল, যদি তুই থাকিস তাহলে আমিও থাকব। যদিও এই কথায় অন্তিক একমত হতে পারল না। সে প্রতিবাদে মাথা নেড়ে জানালো, পাগলামি করিস না ইতি। তুই দেখেছিস কত বড় বিপদ এখানে। হয়তো আমার থাকাটা উচিত হচ্ছে না, কিন্তু আমার মন বলছে আমার থাকা দরকার। এই বাড়ি, এইসব ঘটনা আমাকে কিছু বলতে চাইছে ইতি, কিন্তু সেটা কি? অন্তিকের কথা শেষ হওয়ার আগেই ইতি বলে উঠল, সেটা আমরা একসাথে খুঁজব। অন্তিক আবার না বলতে যাচ্ছিল, ইতি তাকে থামিয়ে বলল, তোর যা ইচ্ছে তুই বলে নে, যত খুশি আমাকে বুঝিয়ে নে, কিন্তু আমি তোকে এখানে একা ফেলে যাব না। আমি বুঝতে পারছি তোর মনে কি চলছে। আমি আমি বলে থেমে গেল ইতি। বলার চেষ্টা করেও সে আর বলতে পারল না। শব্দ খুঁজে পেল না কিছু বলার, আর সেটার দরকারও হলো না। অন্তিক তার কাঁধ থেকে হাতটা নামিয়ে নিজের দু হাতের মধ্যে চেপে ধরল। তারপর ইতির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, জানি, আমিও ইতি, আমিও। এই বলে তারা তাকালো একে অপরের দিকে। বেশ কিছুক্ষণ পর ইতি বলল, আর হ্যাঁ, আমি একা নই। বাকিরা এখন রাগের মাথায় যাই বলুক না কেন, ওরা তোকে একা ফেলে যাবে না। অন্তিক সেটা শুনে বলল, কিন্তু আমি চাই না যে ওরা আমার জন্য থাকুক। আমি চাই না আমার জন্য ওদের কারোর একটা বিপদ হয়ে যাক। ইতি অন্তিককে থামিয়ে বলল, সেটা ওদেরকেই বুঝে নিতে দে, থাকা বা না থাকাটা ওদের ওপর। এই কথা শুনে অন্তিক আর কিছু বলল না, চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ওরা দুজনেই চলে গেল ওপরের ঘরে। অন্তিককে ঘরে ঢুকতে দেখে বর্ষা এগিয়ে এলো ওর দিকে। একটা কিন্তু কিন্তু ভাব নিয়ে সে বলল, সরি অন্তিক, আসলে স্বস্তিকাকে ওভাবে পড়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই ওভাবে বলে ফেলেছি, আমি সরি। অন্তিক হাসি মুখে বর্ষার কাঁধে হাত রেখে বলল, আমি জানি, আর তোকে এটা নিয়ে এত ভাবতে হবে না তোর। তাছাড়া তুই যেটা বললি সেটা ঠিক, সে কথাগুলো একদমই ঠিক, কিন্তু আমি যেতে পারবো না এখন। এই বাড়ির রহস্য সেটা সেটা আমাকে জানতেই হবে। কথাটা শুনে বর্ষা অন্তিকের দিকে তাকিয়ে বলল, তাহলে একসাথে থাকবো। আমাদের ওই কথাই হচ্ছিল সবার মধ্যে, যদি থাকতেই হয় সবাই একসাথে থাকবো। তুই বারণ করলেও থাকবো, আর না করলেও থাকবো। কথাগুলো শুনে অন্তিক আর কিছু বলতে পারল না। সে একবার তাকালো ইতির দিকে। ইতি একটু হেসে তার চোখের ইশারায় বুঝিয়ে দিল অন্তিককে যে তারা সবাই অন্তিকের পাশে আছে।